বড় ভাইয়ার বিয়ের ফাংশনে এসে হঠাৎ প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা মিলে যাবে তা কখনো কল্পনা করিনি। রোদেলা আমার দিকে অপলকহীনভাবে তাকিয়ে আছে, আর আমার বুকের বাঁ পাশে হৃৎপিণ্ডটা তীব্র গতিতে লাফালাফি করছে। একসময় যে চেহারাটা না দেখলে রাতে ঘুম আসতো না, অথচ রাগে অভিমানে 2টা বছর পার করে ফেলছি। কখনো নিজের রাগ অভিমান বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করতে চাইনি। রোদেলা হয়তো আমাকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু আমায় পাইনি, কারণ তাদের কলেজ থেকে অন্য কলেজে অ্যাডমিশন করেনি। 2 বছর আগের ঘটনা। আমি তখন ইন্টার 2য় বর্ষে নবীন স্টুডেন্ট। তো আমার বেঞ্চে সবাই মোটামুটি রিলেশন করত, কিন্তু আমি এসব প্রেম ভালোবাসা মিথ্যা একটা আবেগ ভেবে মন দিতাম না। নবীন বরণ অনুষ্ঠানে সব বন্ধুরা মিলে বড় ভাই আপুদের সঙ্গে অনেক আপসেট মোডে কথা বলছে, আর আমি নিধি আপুর সঙ্গে টুকটাক কথা বলছি। হঠাৎ পিছন দিক থেকে কে জানি কোকিল কণ্ঠে নিধি আপু বলে ডেকে উঠল। নিধি আপু তার ডাকে সাড়া দিয়ে বলল, আরে রোদেলা, এইদিকে আয়, পরিচয় করিয়ে দেই। রোদেলা নামটি শুনে পিছন দিক ফিরে তাকাতেই আমার চোখ যেন তার দিকে আটকে যায়। স্কুল থেকে কলেজ লাইফে এসে অনেক মেয়েদের সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু কখনো তাদের দিকে আমার ভালো লাগা কাজ করেনি। কিন্তু রোদেলাকে প্রথম দেখেই অনেক ভালো লেগে যায়। ইচ্ছে করছিল মুখ ফুটে ভালো লাগার কথাটি তখনই বলে দেই, কিন্তু কোনো এক অদৃশ্য বাধার জন্য কিছু বলতে পারলাম না। নিধি আপুর কথা শুনে আমার ঘোর কেটে যায়। রনি, এ হচ্ছে রোদেলা, আমার মামাতো বোন, তোদের জুনিয়র, এই কলেজের নবীন প্রথম বর্ষ। হাই ভাইয়া। রোদেলার মুখে ভাইয়া ডাক শুনে কেমন জানি বেকুব বনে চলে গেলাম। আরে এ তো দেখছি আমাকে ভাইয়া ডাকছে। না, কোনো কিছু বলে ভাইয়া ডাকা বন্ধ করতে হবে। মানে তুমি আমাকে ভাইয়া বলো না প্লিজ। রোদেলা থতমত খেয়ে বলে, ভাইয়া ডাকলে কোনো সমস্যা? মানে আমার একটা পাগলি বোন আছে, তো বাসায় গেলে সারাদিন ভাইয়া ডেকে কান দুটো ঝালাফালা করে দেয়। এখন তাদেরকে ছেড়ে দূরে আসছি, তো এর জন্য কেউ আমাকে ভাইয়া বলে ডাকলে আমার পাগলি বোনটার কথা মনে পড়ে যায়, অনেক মন খারাপ হয়। তুমি বরং আমার নাম ধরে ডেকো, সমস্যা নাই, তবুও ভাইয়া ডেকো না প্লিজ। নিধি আপু যে বললো আপনি আমার একই আর বড়, তো কিভাবে নাম ধরে ডাকবো? সমস্যা নাই, নাম ধরেই ডেকো। আচ্ছা ঠিক আছে। রোদেলা এই বলে নিধি আপুর সঙ্গে গল্প স্বল্প করতে মনোযোগ হলো। আমি শুধু রোদেলার দিকে তাকিয়ে দেখছি, কি সুন্দর কথাগুলো গুছিয়ে বলছে, আর মাঝে মধ্যে মুচকি হেসে উঠছে, যা আমার কাছে খুবই মনোমুগ্ধকর। নিধি আপু আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ওখান থেকে সরে আসি, যাতে সন্দেহ করতে না পারে। রোদেলা চলে যাওয়ার পর নিধি আপু সোজা আমার দিকে এসে বলতে লাগলো, কি ব্যাপার, আমার বোনের দিকে এভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে কি দেখছিলি? কই কিছু না তো। কিছু যদি নাই হয়, রোদেলা তোকে যখন ভাইয়া বলে ডাকলো তখন এমনি একটা পাগলির বোনের গল্প বললি কেন? আমি যতটুকু জানি তোর কোনো আপন বোন নেই, তাহলে রোদেলাকে মিথ্যা একটা পাগলির বোনের গল্প বলে ভাইয়া ডাকা বন্ধ করলি কেন? নিধি আপু উকিলদের মতো যখন জেরা করে এসব জিজ্ঞাসা করতে লাগলো, তখন কোনো উপায় না পেয়ে মুখ ফুসকে বলে ফেলি, আপু আপনার মামাতো বোনকে প্রথম দেখাই আমার মনে জায়গা করে নিয়েছে। নিধি আপু এ কথা শুনে চোখগুলো বড় বড় করে বলে ওঠে, কি সর্বনাশের কথা বলছিস? হ্যাঁ, ও কলেজে 2 দিনও আসেনি, এর মধ্যে তোর মনে জায়গা নিয়ে ফেলছে? আপু তুমি না আমাকে ছোট ভাই মানো, তাই রোদেলার সঙ্গে আমার সেটিংটা করিয়ে দাও না প্লিজ। অসম্ভব, আমার দ্বারা এইসব ঘটকগিরি কাজ হবে না, গেলাম আমি। সেদিন নিধি আপু চলে গেলেও আমি কিন্তু হাল ছাড়িনি। 2টা মাস রোদেলার পিছন সময় ব্যয় করার পর রোদেলা আমাকে অ্যাকসেপ্ট করে নেয়। অল্প কদিনের মধ্যে যে আমাদের ভালোবাসাটা এত গভীর হয়ে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। একদিন দেখা সাক্ষাৎ না হলে ফোনে তুমুল ঝগড়া লেগে যেত। পরিশেষে উপায় না পেয়ে মধ্যরাতেও দেখা করতে হয়েছে। রোদেলা একটুতে খুব সহজেই অভিমান করে ফেলতো। তার অভিমান ভাঙাতে আমারও অনেক ভালো লাগতো, অনেক ভালোবাসতাম। তবে রোদেলার পাশে অন্য কোনো ছেলেকে দেখলে পায়ের রক্ত মাথায় উঠে যেত। একদিন রেস্টুরেন্টে খেতে গিয়ে লক্ষ্য করলাম রোদেলা এক ছেলের সঙ্গে অনেক হাসাহাসি করে খাবার খাচ্ছে এবং খাবার খাওয়ার মাঝে গল্প করছে। এই দৃশ্য দেখে রাগ উঠে গেল। তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে ফোন দিলাম। ও কল রিসিভ করে বলল, হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? কেন, বাসায়? বাসায় থাকো, আমি যাচ্ছি। রোদেলার পাশে অন্য এক ছেলেকে বসতে দেখে এমনিতেই অনেক রাগ উঠেছে, আর দ্বিতীয়ত রোদেলা আমাকে ফোনে মিথ্যা কথা বলাই।
অনেকটা রাগ নিয়ে রেস্টুরেন্টের ভিতরে যাই। রোদেলা আমাকে দেখে ভয়ে আমতা আমতা করে কিছু একটা বলতেই আমি বললাম, আজকাল রেস্টুরেন্টই তোমার বাসা বানিয়েছো, চমৎকার। রোদেলা কিছু একটা বলার আগে ছেলেটি বলে ওঠে, এই কে আপনি? হুটহাট করে উঠে এসে রোদেলাকে অদ্ভুত প্রশ্ন করছেন কেন? তার আগে তুই বল, রোদেলার সঙ্গে রেস্টুরেন্টে নিয়ে আসছিস কেন? প্রেমের আলাপ করার জন্য, তাই না? ব্যাস, এক দুই কথায় রাগান্বিত হয়ে ছেলেটির কলার চেপে ধরে তাকে থাপ্পড় মারার আগেই রোদেলা আমাকে জনসম্মুখে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো, অনেকক্ষণ ধরে তোর পাগলামি সহ্য করছি, আর না, তোর সাহস কি করে হয় ওর কলার চেপে ধরার? হ্যাঁ, তোর জ্বালায় আমার বন্ধুদের সঙ্গ বাদ দিতে হয়েছে। ফোনে তোকে মিথ্যা এজন্যই বলছিলাম যাতে রেস্টুরেন্টে এসে সিনক্রেট না করিস। আজ তুই তাই করলি। তোর মতো বদরাগে ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ব্রেকআপ। প্লিজ, তোর কাছ থেকে আমাকে মুক্তি দে। তোর এসব প্যারা আমি জাস্ট আর নিতে পারছি না। রোদেলার কথাগুলো শুনে নিজের কানকে কেন জানি বিশ্বাস হচ্ছে না। অপমান আর লজ্জায় কেন জানি মুখ থেকেও আমার কথা বের হচ্ছে না। তারপরও শেষবারের মতো বললাম, সরি রোদেলা, আমি আসলে বুঝতে পারি নাই যে আমার আচরণগুলো তোমার কাছে প্যারা হয়ে দাঁড়াবে। যাই হোক, তুমি যেহেতু মুক্তি চাচ্ছ, তো সারা জীবনের জন্য মুক্ত করে দিলাম। এখন তোমার পাশে হাজারটা ছেলে দেখলেও কিছু বলবো না। তোমার যা ইচ্ছা করতে পারো। আর হ্যাঁ, এতদিন প্যারা দেওয়ার জন্য সরি। ভালো থাকো, বাই। রেস্টুরেন্ট থেকে অপমান আর লজ্জায় মেসে চলে আসি। রাগে পুরো শরীর রিডি করছিল। রোদেলা আমাকে এতগুলো মানুষের সামনে এভাবে অপমান অপদস্থ করতে পারলো, আমাকে একটু বুঝতে পারলো না। আমার প্রতি এই তার ভালোবাসা? আমি বা কি পাগলের মতো বলছি? ও তো আমার ভালোবাসাটাকে প্যারা মনে করে। মুক্তি চাই, হ্যাঁ, সারা জীবনের জন্য মুক্তি দিলাম। আর তোমার সামনে দাঁড়াবো না। প্রয়োজনে অন্য কলেজে অ্যাডমিশন করিয়ে নিব, তবুও তোমার সামনে থাকবো না। মেসে আনমনে এসব ভেবে তারপর কলেজে চলে যাই। প্রিন্সিপাল স্যারকে টিসির ব্যাপারে কথা বলি। সে কোনোভাবেই টিসি দিতে রাজি না। পরিশেষে এক বড় ভাইয়ের সুপারিশে প্রিন্সিপাল স্যার টিসি দিতে বাধ্য হয়। টিসি নিয়ে সিলেট চলে যাই। ওখানে আমার বন্ধু রাকিব থাকে, তো ফোনে সবকিছু পরিষ্কারভাবে বুঝিয়ে বলি। রাকিবও আমার ব্যাপারটা বুঝে গেল। সকল বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে রাতে সিলেটে চলে যাই। শুধুমাত্র রোদেলার চোখের আড়াল হবার জন্য চট্টগ্রাম ছেড়ে চলে যাই। চট্টগ্রাম ছেড়ে চলে যাবার 2 দিন পর হঠাৎ রোদেলার ফোন নাম্বার থেকে কল আসলো। প্রথমে কেটে দিলাম। দ্বিতীয়বার কল দেওয়াতে কল রিসিভ করে কানে রাখা মাত্রই ওপাশ থেকে রোদেলা কান্না করে বলল, আমাকে ফেলে কোথায় চলে গেলে বলো তো? 2 দিন তোমাকে দেখতে পারিনি বলে রাতে ঘুম, খাওয়া দাওয়া সব কেমন জানি বিষাদে পরিণত হয়েছে। কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছি না। তুমি যেখানেই থাকো না কেন, প্লিজ চলে এসো। তোমাকে না দেখে সত্যিই আমি ভালো নেই। আমার সঙ্গে রাগ করেছো তা ঠিক আছে, কিন্তু আমাকে ফেলে দূরে চলে গেলে কেন? কিছু তো একটা বলো। তবু চুপ করে থেকো না প্লিজ। এবার নিজেকে শান্ত রেখে স্বাভাবিকভাবেই বললাম, আমার এখানে ফোন দিয়েছো কেন? আমি না তোমাকে প্যারা দেই? আমার জ্বালায় তোমার কোনো ছেলে ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে পারো না, কথা বলতে পারো না। এসবের জন্যই তো আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে। মুক্তি তোমাকে দিয়েছি। তোমার প্রতি আমার বিন্দু মাত্র অধিকার নেই। এখন তুমি স্বাধীন, যা ইচ্ছে করতে পারো। ওই দিন নীলয়ের সঙ্গে মিসবিহেভ করার জন্য রেগে গিয়ে তোমাকে ব্রেকআপের কথা বলছি। প্লিজ তুমি রাগ করে দূরে সরে থেকো না, চলে এসো প্লিজ। তুমি কি ভেবেছো এই মিষ্টি কথায় আমি গলে যাব? অসম্ভব, কখনো না। জনসম্মুখে তুমি আমাকে অপমান অপদস্থ করে ভালোবাসার সম্পর্কটি খুব দূরত্বই ভেঙেছ। সেই সম্পর্ক পুনরায় জোড়া লাগাতে চাচ্ছ, হবে না। রোদেলাকে এই কথা বলা মাত্রই ওপাশ থেকে কান্না করে বলল, এমন কথা বলো না প্লিজ। 2 দিন তোমার শূন্যতায় থেকেছি, এতেই কেমন জানি খারাপ লাগা কাজ করছে। এর মধ্যে সম্পর্ক ভেঙে গেলে আমি সত্যি সহ্য করতে পারবো না। প্রয়োজন হলে তোমার মনের মতো আমাকে অপমান অপদস্থ করো, তবুও ফিরে এসো প্লিজ। এখন এসব বলে লাভ নেই। জনসম্মুখে তুমি আমাকে অপমান অপদস্থ করে ব্রেকআপ করেছো। এখন যত যাই কিছু বলো না কেন, ভেঙে যাওয়া সম্পর্ক আর জোড়া লাগবে না। আর হ্যাঁ, নেক্সট টাইম আমার কাছে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না। তোমাকে অনেক ভালোবাসছিলাম, কিন্তু তুমি সেই ভালোবাসার যোগ্য না। আল্লাহ হাফেজ। এই বলে সেদিন রোদেলার কল কেটে দেই। রোদেলার কান্নার শব্দ শুনতে বুঝতে পারছিলাম সে আমার শূন্যতায় সত্যি অনেক অনুশোচনায় ভুগছে। রোদেলার কান্নায় আমারও খারাপ লাগা কাজ করছিল। ভেবেছিলাম যা হবার তা হয়েছেই, এবার রোদেলাকে আপন করে নেই। পরক্ষণে তার করা অপমান অপদস্থ সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে রোদেলাকে পুনরায় আপন করে নেওয়া আমার পক্ষে সম্ভব হলো না। রোদেলার জন্য হয়তো আমারও কদিন অনেক খারাপ লাগা কাজ করবে,
কিন্তু কিছুদিন চলে যাওয়ার পর তার সময়ের ব্যবধানে এমনি ঠিক হয়ে যাবে এই মনোভাব নিয়েই দুইটা বছর পার করে ফেলেছি। এর মধ্যে নিজের রাগ অভিমান বিসর্জন দিয়ে কখনো রোদেলার সঙ্গে দেখা করতে চাইনি। মাঝে মধ্যে পুরাতন সিমটা ওপেন করলেই রোদেলার দেওয়া শত শত মেসেজগুলা দেখা যেত। সব কটাতে একই লেখা থাকতো, প্লিজ ফিরে এসো, তোমাকে ছাড়া আমি সত্যিই ভালো নেই। মেসেজগুলো দেখে আমারও অনেক মন খারাপ হতো, তবু নিজের রাগ অভিমানকে প্রাধান্য দিয়ে মুখ ফিরিয়ে থাকতাম। এইভাবে 2টা বছর কেটে গেল। এর মধ্যে রিলেশনে আর নিজেকে জড়িয়ে নেইনি। আজ বড় ভাইয়া বিয়ে খেতে এসে রোদেলার সঙ্গে দেখা হবে, তা সত্যি অবিশ্বাস্য। রোদেলা আমার দিকে ছলছল এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ দেখে আমার বুকের বাঁ পাশে হৃৎপিণ্ডটা খুব তীব্র গতিতে লাফালাফি করছে। মনে এক ভালো লাগা কাজ করছে। ইচ্ছা করছে রোদেলার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলি, কিন্তু পরক্ষণে নিজের অভিমানকে প্রাধান্য দিয়ে রোদেলার দিক থেকে চোখ সরিয়ে নেই এবং ওখান থেকে চলে যাব। এমন সময় রোদেলা আমার সামনে দাঁড়িয়ে কান্না করে বলে উঠল, কেমন আছো? 2টা বছর পর ভালোবাসার মানুষটার মুখে কেমন আছো শব্দটি শুনে বুকের বাঁ পাশে কেমন জানি চিনচিন ব্যথা অনুভব করতে লাগলাম। ইচ্ছা না থাকার পরেও কেন জানি চোখের কোণে জল এসে ভিড় করছে। রোদেলার প্রশ্নতে নীরব হয়ে আছি দেখে আবার বলে উঠল, আমি কেমন আছি তা জানতে চাইবে না? আমার প্রতি এত রাগ অভিমান তোমার? আজ 2টা বছর পর তোমার সঙ্গে দেখা। ভাবতে পারছো আজ আমি কতটা খুশি? ইচ্ছা করছে তোমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে কিছুক্ষণ কান্না করে নিজেকে হালকা করে নিই, কিন্তু সাহসে কোলাচ্ছে না। তোমার তো আবার রাগ বেশি, অল্পতে রেগে যাও। এখন তোমার কাছে একটা আবদার করব, রাখবা বলো? রোদেলার কান্না মিশ্রিত কথাগুলো যেন হৃদয়ে ছুরি দ্বারা আঘাত করছে। সে আঘাতেই হয়তো চোখ থেকে নোনা জল গাল বেয়ে পড়ছে। চোখের অশ্রু মুছে বলে উঠলাম, কি আবদার বলেন? রোদেলা আমার কথা শুনে অশ্রু ভেজা চোখ জোড়া নিয়ে বলল, তোমাকে একটু জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে, একটু জড়িয়ে ধরতে দিবা আমায়? রোদেলা এই কথা বলে ও নিজেই খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি এমন কেন? হ্যাঁ, কতদিন পর তোমাকে দেখলাম, অথচ জড়িয়ে ধরতে চাচ্ছি, কিছু বলছো না কেন? রোদেলার কাণ্ড দেখে আমি তো রীতিমতো অবাক। বিয়ে বাড়ি, এমনিতেই লোকজনের আনাগোনা একটু বেশি, তার উপর রোদেলা আমাকে জড়িয়ে ধরেছে। অন্যরা হয়তো আমাদের বিষয়টা খারাপ ভাবছে। আনমনে ভেবে রোদেলাকে আলতো করে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে বললাম, এটা একটা বিয়ে বাড়ি, আপনার আত্মীয় স্বজন হয়তো অনেকেই এখান ঘোরাফেরা করছে। এই অবস্থায় কেউ দেখলে নিশ্চয়ই খারাপ ভাববে। তাছাড়া আমাকে জড়িয়ে ধরার কোনো অধিকার আপনার নেই, সুতরাং আপনি আপনার মতো থাকেন, সেটাই ভালো হবে। এই কথা বলা মাত্র রোদেলা মন খারাপ করে বলল, 2টা বছর পরও তোমার রাগ অভিমান কমেনি। আর কত আমাকে কষ্ট দিতে চাও বলো তো? আমাদের ওখান থেকে চলে যাবার পর তোমার সব কটা ফ্রেন্ডদের কাছে খোঁজ খবর জানতে চেয়েছি, তারা আমাকে মুখ ফুটে কিচ্ছু বলেনি। পরিশেষে নিধি আপুর কাছ থেকে তোমার সন্ধান জানতে চেয়েছি, আপুও কিছু জানে না। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে খুঁজেছি, কিন্তু তোমার সন্ধান পাইনি। তোমার চিন্তা ভাবনা ইয়ার চেঞ্জ পরীক্ষায় অনেক খারাপ রেজাল্ট করে ফেলেছি, একটুর জন্য ফেল হয়নি। আমার মনের অবস্থা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এসব বলে আমাকে গলাতে পারবেন না, ভেঙে যাওয়া সম্পর্ক ভাঙাই থাকবে, জোড়া লাগানো কোনো প্রশ্নই আসে না। এবার আপনি আমার সামনে থেকে চলে যান, নয়তো রেগে গেলে হিতে বিপরীত কিছু ঘটতে পারে। আমি চাই না আমার রাগের কারণে এই জনসম্মুখে কেউ অপমান অপদস্থ হোক। আমার কাছ থেকে এই কথা শুনে রোদেলা মাথা নিচু করে অঝোর ধারায় অশ্রু ছাড়তে লাগলো। কাজল কালো চোখজোড়া কান্না করার কারণে রেপড়ে রয়েছে। ইচ্ছে করছে রোদেলাকে অনেক অপমান অপদস্থ করতে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধার জন্য তা পারছি না। মন থেকে একবার কাউকে ভালোবাসলে সে মানুষটা যতই আঘাত অপমান করুক না কেন, যদি সে এক ফোঁটা চোখের জল ফেলে ক্ষমা চায়, সে যত বড়ই রাগী মানুষ হোক না কেন তাকে ক্ষমা করতে বাধ্য। এখন আমার অবস্থা প্রায় একই রকম। রোদেলার উপর রাগ ঠিকই দেখাচ্ছি, কিন্তু তার কান্না দেখে ভিতরে ভিতরে রাগ নেই বললেই চলে। তারপরেও রাগী ভাব নিয়ে আছি। ও একটু বুঝুক ভালোবাসার মানুষটির রাগ অভিমানে কতটা কষ্ট পেতে হয়। তারপর আবার বললাম, কি হলো, যাচ্ছে না কেন? জান বলছি। হঠাৎ ধমকিয়ে বলাতে রোদেলা কিছুটা কেঁপে উঠল। অশ্রু ভেজা চোখ জোড়া নিয়ে করুণ দৃষ্টিতে একবার আমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে চলে যায়। আর আমি ভাইয়ার কাছে চলে আসি। ভাইয়া তো মহা খুশি,
কিছুক্ষণ পর লাল টুকটুকে বউ বাসায় নিয়ে যাবে। তার থেকে কে বা খুশি থাকতে পারে? এইদিকে আমি মন খারাপ করে ভাইয়ার সামনেই বসে ফেসবুক ঘাঁটতেছি। 2টা বছর পর ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা হলো। তার সঙ্গে ভালোভাবে কথা না বলে উল্টো ধমকিয়ে তাড়িয়ে দিলাম। রোদেলা হয়তো আমার আচরণে নিশ্চয়ই মনটা খারাপ করে বসে আছে। আনমনে ফেসবুক ঘাঁটতেছি আর ভাবছি, এর মধ্যে হঠাৎ রাজু ভাইয়া বলে উঠল, কিরে, বিয়ে বাড়িতে এসেছিস নাকি মরা বাড়িতে, কোনটা বলতো? রাজু ভাইয়ার কথাটি শুনে ভ্রু কুচকে বললাম, বিয়ে বাড়িতে এসেছি, মরা বাড়ি হবে কেন? তাহলে মুখটি শুকনো করে রেখেছিস কেন? যা এনজয় কর। নাকি আমি বিয়ে করেছি দেখে তোর মন খারাপ হচ্ছে? বড় ভাইয়া আমার নিশ্চুপ থাকা দেখে ফাইজলামো করে বলে উঠল, নিকে যদি তোর পছন্দ হয়ে থাকে তো আমার জায়গায় তুই বসতে পারতিস, আমার কোনো আপত্তি নেই, তারপরও মন খারাপ করে থাকিস না। ভাইয়ার কথাটি শুনে মুখে শুকনো একটা হাসি দিয়ে বললাম, ভাইয়া এমন কিছু না। তাহলে মুড অফ কেন? মানে আজ রোদেলার সঙ্গে দেখা হয়েছে। কথা বলিসনি? না, উল্টো ধমকিয়ে তাড়িয়ে দিয়েছি। ও আমার জন্য অনেক কান্না করছিল, দেখে খুব খারাপই লেগেছিল। তবে আগের কথা ভেবে তার কান্নাতে তোয়াক্কা না করে তাড়িয়ে দিয়েছি। এখন আবার কেন জানি ভালো লাগছে না, রোদেলার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। এতদিন পর তোর প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা আর তুই তাকে তাড়িয়ে দিয়েছিস, কাজটা মোটেও ঠিক করিসনি। 2 বছর পরও যে মেয়ে তোর জন্য চোখের জল অশ্রু ঝরায়, সে সত্যি তোকে ভালোবাসে। আর ভালোবাসতে রাগ অভিমান কথা কাটাকাটি যে হবে না এরকম সংবিধান কোনো জায়গায় নেই। ভাইয়ার কথা শুনে মনস্থির করলাম রোদেলাকে আবার আপন করে নিব। তার আগে একটু বাজিয়ে দেখি সে আমাকে কতটা ভালোবাসে। আমার মন বলছে ও আগের মতোই আমাকে ভালোবাসে। আনমনে ভেবে এদিক সেদিক রোদেলাকে খুঁজতে, কিন্তু দেখা পাচ্ছিলাম না। বিয়ে বাড়ির এত লোকজনের ভিড়ে রোদেলাকে খুঁজতে মুশকিলই হচ্ছিল। দেখ, কেন যে তাকে ধমকিয়ে তাড়িয়ে দিলাম। হতাশ হয়ে চেয়ার টেনে বসলাম। হঠাৎ পিছন দিক থেকে কেউ জানি বলে উঠল, রনি, তুই এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কথাটি শুনে পিছনে তাকাতেই লক্ষ্য করলাম নিধি আপু একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। নিধি আপুর কথার প্রতি উত্তরে বললাম, আপুমণি, যে 2 বছর পর দেখলাম আপনার কোলে বাচ্চাটিকে। নিধি আপু বাচ্চাটির দিকে একবার তাকিয়ে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে বলল, আমার ছেলে জিসান। আচ্ছা, তার আগে আমাকে একটা প্রশ্নের জবাব দে তো। কি বলেন? আমাদেরকে ছেড়ে এভাবে চলে কেন গিয়েছিলি? এমনি। নিধি আপু আমার হাসি দেখে বলে উঠল, আমার বোনটাকে এভাবে না কাঁদালেও পারতি। আজ 2 বছর পর তোর সঙ্গে দেখা, ভাবতে পারছিস তোকে দেখেও কতটা আবেগ প্রবণিত হয়েছিল। তুই চলে যাওয়ার পর মেয়েটা পাগলের মতো তোর সব ফ্রেন্ডদের কাছে খুঁজতে গিয়েছে, ইভেন আমার কাছেও এসেছে। আমরা কেউ তোর সন্ধান দিতে পারিনি। মেয়েটা নিরুপায় হয়ে শুধু কান্নাই করেছে। যাই হোক, আজ তার সঙ্গে মিসবিহেভ করা মোটেও ঠিক হয়নি। এই রে সেরেছে। নিধি আপু এগুলো কেমনে জানলো? নাকি রোদেলা নিধির আপুর কাছে গিয়ে সব বলেছে? হবে হয়তো। আনমনে ভেবে নিধি আপুর রিয়াক্ট দেখার জন্য বললাম, এসব ফালতু মেয়ের সঙ্গে কথা বলার আমার সময় নেই। তাছাড়া আজ ভাইয়া বিয়ে করছে মাসখানিক, যাওয়ার পর আমিও বিয়ে করব। সবকিছু ঠিকঠাকই আছে। এখন রোদেলার কান্না করুক বা না করুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। এ কথা শেষ করা মাত্র নিধি আপু রেগে মেগে যা বলল, এই খবরদার, আমার বোনকে ফালতু মেয়ে বলবি না। রোদেলা আমার বোন হিসাবে বলছি না, ও সত্যি অনেক ভালো। আমার থেকে তুই ওকে ভালো চিনিস। রনি ভাই আমার, এবার রোদেলাকে ক্ষমা করে দে। মেয়েটা তোর জন্য এত কান্নাকাটি করে, ওর কষ্ট কি বুঝতে পারছিস না? আপু একটা সময় রোদেলাকে না দেখলে কেমন জানি ধম হয়ে আসতো। মনে হতো ও যেখানেই থাকুক না কেন চোখের দেখা একবার দেখে চলে আসবো। কিন্তু রোদেলার কথাগুলো আমার কানে আজও স্পষ্ট শুনতে পাই যে আমি নাকি ওকে প্যারা দেই। আমার জ্বালায় ওর বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে পারে না, ঘুরতে পারে না, রেস্টুরেন্টে জনসম্মুখে এসব কথা বলে। ও আমার কাছে মুক্তি চেয়েছে। রোদেলার মুখ থেকে মুক্তি নেবার কথাটি শুনে আকাশ ভেঙে যেন আমার মাথার উপর পড়ার উপক্রম প্রায় হয়েছিল। রোদেলাকে অনেক ভালোবাসতাম বলেই তার পাশে কোনো ছেলেকে দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যেত। সেদিন ব্রেকআপটাও হয়েছে ওর বন্ধু নিলয়ের জন্য। নয়তো ও 1000বার ব্রেকআপ চাইলেও আমি সহজে সম্পর্ক ভাঙতাম না। কিন্তু ও যখন বলল তোমার প্যারা সহ্য করতে পারছি না, আমার মুক্তি চাই, এই কথা শুনে বুঝতে পেরেছিলাম ও আমার ভালোবাসাটাকে
প্রকৃতপক্ষে প্যারা মনে করে। তাছাড়া সম্পর্ক একজন ভাঙতে চাইলে অপর একজন কখনো তা স্থির রাখতে পারে না, কোনো না কোনোভাবে ভেঙে যাবেই। সব দিক থেকে বিবেচনা করে সেদিন আমিও রোদেলাকে মুক্ত দিয়ে চলে এসেছিলাম। সেদিনটা আমার কতটা কষ্টের মাঝে পার হয়েছে শুধুমাত্র আমি নিজেই অনুভব করেছি। রেস্টুরেন্টে রাগের ঘোরে নিলয়ের সঙ্গে মিসবিহেভ করেছিলাম দেখে হয়তো রাগের মাথায় ব্রেকআপ শব্দ উচ্চারণ করেছে, কিন্তু তার কথাগুলো তখন সহ্য করার ক্ষমতা আমার ছিল না। এর জন্য আপনাদের কাউকে কিছু না বলে চলে যাই। আমি চলে যাওয়ার পর রোদেলা ঠিকই তার ভুল বুঝতে পেরে ফোনে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং আবার আপনাদের এই চট্টগ্রামে আসতে বলেছে। কিন্তু আমার আত্মসম্মানের কথা ভেবে ফিরে আর আসিনি। আজ এখানে ভাইয়া বিয়ে না করতে আসলে হয়তো আপনাদের আর দেখাই হতো না। নিধি আপু আমার কথাগুলো নীরবতায় শ্রবণ করে, শান্ত গলায় বলল, তোকে জোর করে হয়তো রোদেলার সঙ্গে মিল করিয়ে দিতে পারবো না, তবে রাগ অভিমান কখনো সমাধান দিতে পারে না। আজ তুই তো রাগ নিয়ে মুখ ফিরিয়ে আছিস, মন কি একবারেও বলছে না রোদেলাকে আবার আপন করে নিতে? সত্যিই যদি রোদেলাকে ভালোবেসে থাকিস তো অবশ্যই মন চাইবে। হয়তো তোর রাগ অভিমানকে প্রাধান্য দিয়ে মুখ ফুটে বলতে পারছিস না। উপর দিকে রোদেলাও অনেক কষ্ট পাচ্ছে, চাপা কষ্টটা তোরা দুইজনই পাচ্ছিস। আজ তোর রাগ নিয়ে মুখ ফিরিয়ে আছিস বুঝলাম, কিন্তু কিছুদিন পর রোদেলার যখন বিয়ে হয়ে যাবে সেদিন সেই কষ্টটা সহ্য করতে পারবি বল? রোদেলা হয়তো বিয়েতে সহজ মত দিতে চাইবে না, তবু বাবা মার চাপে বিয়েতে মত দিতে বাধ্য হবে। জানিস তো মেয়েদের পছন্দের কোনো মূল্য নেই। পরিবারের কাছে সেদিন তার ভালোবাসার মানুষটার নাম যতই বলুক, পরিবারের কেউ তখন সমর্থন করবে না। এমন পরিস্থিতির সম্মুখে আমাকে দাঁড়াতে হয়েছে। ভালোবাসার মানুষটিকে না পাওয়ার তৃষ্ণা কতটা যে কষ্টের তা একমাত্র যারা সে পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়েছে তারাই বুঝতে পারছে। সুতরাং আমি চাই তোরা দুজনেই সব রাগ অভিমান ভুলে একত্র হ। নিধি আপুর কথা শুনে যেটুকু রাগ অভিমান ছিল তা নিমিষেই সব শেষ হয়ে গেল। কথাগুলো বলার মাঝে নিধি আপু নিজেই কান্না করে ফেলছে। হয়তো নিধি আপুর পরিবারের জন্য ভালোবাসার মানুষটাকে সারাটা জীবনের জন্য আপন করে পাইনি, এর জন্য তার কষ্টের অনুভূতিটা উপলব্ধি করে আমাকে বোঝানোর চেষ্টা করছে। যাই হোক, রোদেলা যেহেতু আমাকে এখনো আগের মতোই ভালোবাসে, তো তাকে আপন করে নিতে সমস্যা কি? আনমনে এসব ভেবে যাচ্ছি। এর মধ্যে নিধি আপু বলে উঠল, এখন আমার পক্ষ থেকে যা বলার বলছি, রোদেলার প্রতি যদি তোর বিন্দুমাত্র ভালোবাসা থেকে থাকে তো প্লিজ মুখ ফিরিয়ে নিস না। আর যদি টাইম পাস করার জন্য তখন ভালোবেসে থাকিস তো তা ভিন্ন ব্যাপার। রোদেলাকে আমি সত্যি অনেক ভালোবাসি, এইটা মিথ্যা না। তাহলে কি এখন সব রাগ অভিমান ভুলে গিয়ে রোদেলাকে আপন করে নিতে পারবি না? মানে না। কি? হ্যাঁ পারবো। এই তো গুড বয়, দাঁড়া আমি রোদেলাকে ডেকে আনছি। নিধি আপু এ বলে চলে গেল। কিছুক্ষণ পর রোদেলাকে নিয়ে আমার সামনে হাজির। রোদেলা মাথা নিচু করে আছে, আমার দিকে তাকাচ্ছে না। তার কাজল কালো চোখ জোড়া কান্না করার কারণে লেপ্টে রয়েছে। পিন পিন নীরবতা বিরাজ করছে। আমরা কেউ কথা বলছি না। অপরদিকে নিধি আপু আমাদের দুইজনের দিকে তাকাচ্ছে আর বোঝার চেষ্টা করছে, কিন্তু হিসাব মিলাতে পারছে না। পরিশেষে বলে উঠল, আরে ধুর, এভাবে নীরবতা থাকলে কেমনি কি? কথা বল। নিধি আপুর এই কথাটি শুনে রোদেলা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপু তুমি শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসলে। আমি তো প্রথম দেখাতেই আবেগ প্রবণিত হয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছিলাম। 2 বছর আগেকার রাগ অভিমান ভালোই আছে, বিন্দু মাত্র ওর কমে নেই। অথচ তাকে ছাড়া যে কতটা কষ্টের মাঝে দিন পাড়ি দিয়েছে তা শুধুমাত্র আমি জানি। কই একবারও তো আমার মনের অবস্থা জানতে চাইলো না, উল্টো এখনো তার রাগ অভিমান নিয়ে আছে। আমার প্রতি ওর যে ভালোবাসা নেই আমি বুঝে গেছি। আপু আমি এবার আসি। রোদেলা এ বলে চোখের কোণে জমে থাকা অশ্রু হাতের উল্টো পাশ দিয়ে মুছে চলে যেতে লাগলো। পিছন দিকে নিধি আপু ডাকছে, কিন্তু রোদেলা শুনছে না। যে আমি একবার রোদেলা বলে ডেকে উঠলাম, ব্যাস দাঁড়িয়ে পড়ল। গুটি গুটি পায়ে তার সামনে এগিয়ে যাই এবং রোদেলার উদ্দেশ্যে বললাম, চলে যাচ্ছ কেন? রোদেলা আমার কথা শুনে মাথা নিচু করে জবাব দিল, এখানে থেকে কি করব? তুমি তো আমাকে সহ্য করতে পারছো না, হারিয়ে দিয়েছো একবার, আর এখন নিশ্চুপ হয়ে আছো, কথা বলছো না। তাহলে এখানে থেকে কি করব? আমি কথা না বলে তোমার কি যায় আসে? আমি ছাড়াও তো তোমার অনেক বন্ধু আছে, তাই না? আমার বন্ধু বান্ধব তোমার অপছন্দ দেখে ওদের সঙ্গ ছেড়ে দিয়েছি।
ওদের জন্য তো সেদিন ব্রেকআপ করেছিলে, তাহলে আজ কেন বলছো ওদের সঙ্গ ছেড়ে দিয়েছো? ওদের থেকে তোমার গুরুত্ব আমার কাছে অনেক বেশি, তাই ওদের সঙ্গ ছেড়ে দিয়েছি। সেদিন তোমার পাগলামো দেখে রাগের মাথায় ব্রেকআপের কথা মুখ ফসকে বলে ফেলেছিলাম। সম্পর্ক যদি ভেঙে ফেলার ইচ্ছাই থাকতো তাহলে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতাম না, তোমার কথা ভেবে কষ্ট পেতাম না, কান্না করতাম না। ভালোবাসি বলেই তোমার শূন্যতায় নিজেকে একাকিত্ব অনুভব করেছি, শুধুমাত্র তোমার জন্য। রোদেলার কথাগুলো শুনে আমারও ভুল ভেঙে গেল। প্রকৃতপক্ষে ও সম্পর্ক যদি শেষই করতে চাইতো তাহলে কখনো আমার কাছে যোগাযোগ কিংবা ফিরে যেতে বলতো না। হয়তো সেদিন নিলয়ের সঙ্গে মিসবিহেভ করেছিলাম বলে ও ব্রেকআপের কথাটা রাগের ঘরেই বলে ফেলছে। যাই হোক, অতীতের কথা ভেবে লাভ নেই। আনমনে রোদেলার উদ্দেশ্যে বললাম, তোমাকে দ্বিতীয়বার একটা সুযোগ দিচ্ছি, তবে আমার কথা তোমাকে যথাযথ শুনতে হবে, নইলে তোমার জীবন থেকে সারাটা জীবনের জন্য চলে যাব। তৃতীয়বার মতো আপন করে আর নিব না। এই শর্তে রাজি থাকলে রোদেলা পেতনিকে পুনরায় আমার লাইফে ফিরিয়ে নিব। কি রাজি তো? আমার হাসি দেখে রোদেলার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল এবং আবেগ প্রবণিত হয়ে খুব শক্ত করে আমায় জড়িয়ে ধরে কানে বলল, হ্যাঁ রাজি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করতে লাগলো। মনে হচ্ছে এই সময়টা যদি আটকে যেত কতই না ভালো হতো। খুশিতে চোখ জোড়া ক্ষণিকের জন্য বন্ধ করে নিলাম। আজ এত ভালো কাজ করছে যে বলে বোঝাতে পারবো না। কলেজ লাইফের সেই আনন্দ উল্লাসটা এখনো অনুভব করছি। রাগ অভিমানের ভেঙে একত্র হওয়ার মাঝে এতটা আনন্দ পাওয়া যায়, আগে জানলে কাজটি আগে সেরে নিতাম। জিন্দাবাদ ভাইয়া। তোমার বিয়ের উদ্দেশ্যে এসে যে নিজের ভালোবাসাটাকে দ্বিতীয়বারের মতো ফিরে পেলাম।